স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। মেজর সিনহা হত্যা মামলার বিচার শুরু। আদালতে প্রদীপ সহ 15 আসামি। 25 আগস্ট পর্যন্ত চলবে সাক্ষ্য গ্রহণ। সেপ্টেম্বরে আসছে ফাইজারের আরও 60 লাখ ডোজ। এখন থেকে নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিতে হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ময়মনসিংহ সহ 11 জেলায় আরও 67 জনের মৃত্যু। করোনায় 40 ও উপসর্গ নিয়ে 27 জন মারা গেছেন। পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাব বসল আজ। পিচ ঢালাই হলেই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে যানবাহন। এবং এবছর ডেঙ্গু আক্রান্তের তুলনায় বেড়েছে মৃত্যুর হার। রোগীদের জটিলতা বেশি হওয়ায় লাগছে আইসিইউ সুবিধা। এবার যাব পুরো খবরে। কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আদালতে হাজির করা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 আসামিকে। জেলা জজ আদালতে আজ থেকে 25 আগস্ট পর্যন্ত চলবে সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, গত 26, 27 ও 28 জুলাই এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও করোনায় আদালত বন্ধ নির্ধারিত তারিখে সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। গেল বছরের 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন। বর্তমানে মামলার মোট আসামি 15 জন, সবাই কারাগারে রয়েছেন। কক্সবাজার আদালত থেকে এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। বিস্তারিত রয়েছে তার কাছ থেকে। তৌফিকুল, অত্যন্ত আলোচিত এই হত্যাকাণ্ডের পর সেই ঘটনার আনুষ্ঠানিক বিচারের একেবারে প্রথম ধাপ শুরু হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ চলছে। আজ কত জনের সাক্ষ্য নেওয়া হচ্ছে আর আইনজীবীরা কি বলছেন, এই যে পুরো বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কেও জানাবেন আপনি। মূলত বাংলাদেশের একটি আলোচিত হত্যা মামলা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান, এটি অবশেষে আজকে মামলার বাদী এবং একটাবার সাক্ষী শারমিন শাহরিয়ার ফেরদৌস তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে একেবারে বিচারের যে প্রাথমিক প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। দীর্ঘ 4 ঘন্টা ধরে কক্সবাজার জেলা জজ আদালতে তার সাক্ষ্য গ্রহণ চলছে। আপনি জানেন এই মামলার 15 আসামি তারা কারাগারে আছে এবং বর্তমানে তারা এই কক্সবাজার জেলা জজ আদালতে তাদেরকে আনা হয়েছে। এই মামলার এবং সাক্ষী এবং যে আসামিদের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটি শুরু হয়েছে, এখনো চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা একটু আগে একজন আইনজীবীর সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে এখনো পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণটি চলছে। যেহেতু এই মামলার 15 আসামি, বিভিন্ন আইনজীবী রয়েছে, তারাও কিন্তু এই মামলার বিপক্ষে গিয়ে শারমিন শাহরিয়ার ফেরদৌসকে তারাও জেরা করছেন। তো এই বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত সেটি চলছে। মধ্যাহ্ন বিরতির পর আবারও এই প্রক্রিয়াটি। কতজন মোট সাক্ষ্য দিবেন, আজকে কতজনের হবে কিছু জানা গেল? আজকে মোট 3 জন সাক্ষ্য দেওয়ার কথা। এখনো পর্যন্ত শারমিন শাহরিয়ার ফেরদৌস সাক্ষ্য দিচ্ছেন, সাথে শাহাদুল ইসলাম সিফাত, যে মেজর সিনহার যে সহযোগী ছিল, সেই সিফাত সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি টেকনাফের একজন স্থানীয় বাসিন্দা আছে মোহাম্মদ আলী। এই 3 জন আজকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত শারমিন শাহরিয়ার ফেরদৌস তিনি সাক্ষ্য দিচ্ছেন। আপনি জানেন, বাসার এই মামলায় 12 জন তাদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং শুধুমাত্র ওসি প্রদীপ এবং আরেকজন রুবেল শর্মা, এই 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। তো এখন পর্যন্ত এই বিষয়ে আমি কথা বলেছি এই মামলার পাবলিক প্রসিকিউটর, তিনি বলছেন এই মামলার যেভাবে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত হোক, সেটি প্রত্যাশা করছেন। তবে এই বিষয়ে সকালে ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত এটি সাক্ষ্য পরবর্তী নেওয়ার জন্য তিনি একটা আবেদন করেছেন। আদালত সরাসরি সেই আবেদনটি খারিজ করে দিয়ে আজকেই
যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি আজকেই শুরু হয়েছে। তবে এই বিষয় নিয়ে কিন্তু এখানকার কক্সবাজার মানুষের বেশ আগ্রহ রয়েছে। আমি একটু দেখাতে চাই, আদালত চত্বরে প্রচুর মানুষের সমাগম, আপনি দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা আছেন, তো গণমাধ্যম কর্মীরা তো আছেনই। তো তাদের মধ্যে একটি আগ্রহ আছে, সেটি হচ্ছে এই মামলার আসলে সর্বশেষ কি অবস্থা, কি পরিস্থিতি সেটি তারা দেখতে চান। এবং আজকে সকালে কক্সবাজারে আদালত চত্বরে এখানকার সচেতন নাগরিক ফোরামের ব্যানারে একটি মানববন্ধন হয়েছে। মানববন্ধনে সিনহা হত্যার তারা সুষ্ঠু বিচার চেয়েছেন এবং সেই সাথে ওসি প্রদীপ সহ লিয়াকত নন্দদুলাল যারা সরাসরি প্রত্যক্ষভাবে খুনের সাথে জড়িত ছিলেন তারা দাবি করছেন তাদেরকে তারা ফাঁসির দাবি জানিয়েছেন এই মানববন্ধন থেকে। তৌফিক, আপনাকে অনেক ধন্যবাদ। কক্সবাজার আদালত থেকে সেখানকার বিস্তারিত জানছিলাম। এখন থেকে নিবন্ধনের মাধ্যমে নিতে হবে করোনার টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে তথ্য জানান মন্ত্রী। বলেন, টিকা হাতে না থাকলে ভবিষ্যতে আর বড় কর্মসূচি নেওয়া হবে না। স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরে আসছে ফাইজারের আরও 60 লাখ ডোজ টিকা, যা বিনামূল্যে পাবে বাংলাদেশ। চীন থেকে সিনোফার্মের আরও নতুন 6.5 কোটি টিকার অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরও 10 কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে 10 থেকে 15 দিনের মধ্যে টিকার 2 ডোজ সম্পন্ন করার বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। এখন টেকনিক্যাল কমিটিতে আলোচনা করে টিকা থাকা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। করোনার টিকা নিতে রাজধানীতে কেন্দ্রগুলোতে কমেছে ভোগান্তি। SMS দেখিয়ে কোনো ঝামেলা ছাড়াই টিকা পাচ্ছেন প্রত্যাশীরা। কর্তৃপক্ষ বলছে, টিকার সংকট না থাকায় বেড়েছে টিকাদানের গতি। তবে রেজিস্ট্রেশনের দীর্ঘ সময় পরও টিকার প্রথম ডোজের SMS না পাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া মাত্র একদিন আগে SMS পাওয়ায় ঢাকার বাইরে থাকাদের টিকা কেন্দ্রে সময় মতো উপস্থিত হতে সমস্যা হচ্ছে বলেও জানান অনেকে। এদিকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার তথ্য সার্ভারে আপডেট না থাকায় সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। এতে সময় মতো বিদেশে যেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। গতকালকা রাত্রে 1টার দিকে মেসেজ আসছে। আসার কারণে আমাদের ঘুমের অনেক ক্ষতি হয়েছে। আমরা খুব সকালে আইসা লাইনে দাঁড়াতে হয়েছে। SMS আসে আপনাদের, এটা আসলে 12টা 1টার সময়, এর আগে মানুষ ঘুমাই থেকে যার যা কর্মে সকালে যায়। গত 24 ঘন্টায় ময়মনসিংহ, রাজশাহী সহ 11 জেলায় করোনা ইউনিটে 67 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন 40 জন আর উপসর্গে 27 জন। সারা দেশের হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে রোগীর চাপ। দেশে করোনার দাপট আরও কমেছে। কয়েকদিন ধরে সারা দেশে মৃত্যু, সংক্রমণ ও শনাক্তের হার নিম্নমুখী। হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে নতুন রোগী ভর্তি। করোনায় বিপর্যস্ত ময়মনসিংহ মেডিকেলে কিছুটা স্বস্তি ফিরেছে। 400 শয্যার বিপরীতে প্রায় 600 রোগী ভর্তি থাকলেও এখন সেখানে রোগীর সংখ্যা 200। গত 24 ঘন্টায় করোনা ইউনিটে 2 শিশুসহ মারা গেছে 11 জন। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 7 জন। রাজশাহী মেডিকেলে করোনায় মারা গেছে 5 জন ও উপসর্গ নিয়ে মারা গেছে 5 জন। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 10 জনের। তবে এই জেলায় এখনও কিছুটা সংকট রয়েছে আইসিইউ শয্যার। এখনও আইসিইউ ডিমান্ডটা আগের মতোই রয়ে গেছে, কারণ ওই যে খারাপ রোগীর সংখ্যা, যেটা টোটাল নাম্বার অফ পেশেন্ট কমার পরেও খারাপ রোগীর সংখ্যাটা প্রায় সমানই রয়ে গেছে। সোমবার রংপুর করোনা হাসপাতালে উপসর্গ নিয়ে 3 জন সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট 270 জনের মৃত্যু হলো। এছাড়া বরিশাল মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 জনের। কমাতে গেলে লোকজনকে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সরকার ঘোষিত বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি নিষেধ মেনে চলতে হবে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে 8 জন, কুষ্টিয়ায় 6 জন, নাটোরে 3 জন, চুয়াডাঙ্গায় 3 জন ও চাঁদপুরে 1 জনের মৃত্যু হয়েছে। একই সাথে দেশের বিভিন্ন জেলায় চলছে টিকা কর্মসূচি। SMS দেখালে দেয়া হচ্ছে টিকা। এদিকে সিলেট সিটি কর্পোরেশনে 8 দিন পরে শুরু হয়েছে টিকার দ্বিতীয় ডোজ। আর স্বাস্থ্যকর্মীদের অভাবে টিকা নিয়ে ভোগান্তি বেড়েছে বগুড়ায়। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা সেতুতে বসানো হয়েছে শেষ রোড স্ল্যাব। এর মাধ্যমে সেতুর সড়ক পথের পূর্ণাঙ্গতা পেতে আর বাকি থাকলো শুধু পিচ ঢালাই।
সকাল 10:15টার দিকে বসানো হয়েছে শেষ স্ল্যাবটি। এর মাধ্যমে 6.15 কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেল সড়কপথ। এর আগে রাতে বসানো হয় আরও 2টি স্ল্যাব। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসানুল্লাহ মজুমদার শাওন জানান, এবার মডিউলগুলোর সংযোগস্থলে অনস্পট স্ল্যাব কাস্টিং শেষ হলেই সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত সেতুর উপর দিয়ে চলাচলের উপযুক্ত করা যাবে। এর আগে গত 20 জুন পদ্মা সেতুর সব রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা জানাবো। পদ্মা ব্রহ্মপুত্র সহ 5 নদীর পানি বিপদসীমার ওপরে। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের 3 বছরেও নেই তেমন অগ্রগতি। ব্যবহার হচ্ছে শুধু টেলিভিশন ও বেতার পরিচালনায়। বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র সহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। আলোচনায় মামলা প্রত্যাহার সহ সমঝোতার আশ্বাস দিয়েছে দুই পক্ষ। রোববার রাত 9টা থেকে রাত 11:15 পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। সমঝোতা বৈঠকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জাহাঙ্গীর অচিরেই সব সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। এদিকে বরিশালে ইউএনওর বাসায় হামলার এই ঘটনায় বিসিএস প্রশাসন কর্মকর্তাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির সাথে অধিকাংশ সচিব একমত নয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, রোববার এ সংক্রান্ত বৈঠকে উপস্থিত সচিব সহ অন্যান্য কর্মকর্তারা এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, বিবৃতির ভাষা এটা হওয়া উচিত ছিল না। আগামীতে মাঠ পর্যায়ে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য কর্মকর্তা সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া বরিশালের ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য দুই পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সব সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছেন এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও এগ্রি করে গেছেন। এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা কোনো ওয়েলকাম করা। বৃষ্টি ও উজানি ঢলে 24 ঘন্টায় পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। এছাড়া যমুনা ও তিস্তার পানি বইছে বিপদসীমার খুব কাছ দিয়ে। এদিকে দেশের 6 জেলায় গত কয়েকদিন ধরে চলা বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন। বৃষ্টি ও উজানের ঢলে গত 24 ঘন্টায় পদ্মায় পানি আরও কিছুটা বেড়েছে। গোয়ালন্দ পয়েন্টে 3 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের বেশ কিছু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত 30,000 মানুষ। কয়েকদিন ধরে পানিবন্দী রাজবাড়ীর সদর, পাংশা, কালুখালী, গোয়ালন্দ উপজেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার। ঘরবাড়ির পাশাপাশি তলিয়ে গেছে ফসলি জমি, তলিয়ে গেছে সবজি ক্ষেত, দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। এই যে ক্ষতি হইল, এই ক্ষতি দিয়ে তো আমার বেকার অবস্থা, আমার তো সব যাচ্ছে। আসে নাকি দেখ ফিরে আসে না। ফরিদপুরের সদর, চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা উপজেলার শতাধিক গ্রামের পানিবন্দী মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। এর মধ্যে স্বল্প পরিসরে ত্রাণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন। যাদের খাদ্য সংকটে রয়েছে এমন মানুষদেরকে আমরা খাদ্য সহায়তা প্রদান করছি এবং আমাদের প্রস্তুতি রয়েছে যদি কোনো মানুষকে বা গবাদি পশুকে তার বসতবাড়ি থেকে সরিয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রেও আমাদের টিম অ্যাক্টিভ রয়েছে। এদিকে যমুনা, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও বইছে বিপদসীমার কাছ দিয়ে। বেড়েছে নদী ভাঙন। নীলফামারীতে তিস্তার ভাঙনে 3 ইউনিয়নের 130 পরিবার এর মধ্যে হারিয়েছে ভিটেমাটি। সিরাজগঞ্জে কাজীপুর ও চৌহালিতে যমুনার ভাঙনে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। 2 একরের মতো চলে আছে আমার আপাতত। লোকের আছে এই 2-4 দিন বলতে অন্তত 20টা বাড়ি চলে গেল এখান থেকে। আমার নদীতে তো গাং ভাঙিয়ে গেতাইছে, জায়গা নাই, বাসা নাই, এখানে কোহানি নিয়ে নামামু। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এ সপ্তাহে দেশে আরও কয়েক জেলা বন্যা কবলিত হতে পারে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জাপানি বাংলাদেশি এক দম্পতির 2 সন্তানকে ভিকটিম সাপোর্ট সেন্টারে হেফাজতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ দুপুরে তাদের আদালতে হাজির করা হবে। রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ের সাপোর্ট সেন্টারে পুলিশ হেফাজতে রাখা হয়। তবে তাদের ফুফু দাবি করেন নির্দেশ অমান্য করে পুলিশ জোর করে বাসা থেকে তুলে নিয়ে এসেছে তাদের। সিআইডির বলছে শিশু দুইটির বাবা আদালতে হাজির না করে আত্মগোপনে যাওয়ার তথ্যেই তাদের হেফাজতে নেওয়া হয়। সোমবার দুপুরে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছে সিআইডি। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে নিজের 2 সন্তানকে ফিরে পেতে জাপানি নাগরিক ডাক্তার নাকানো এরিকোর রিটের শুনানি শেষে 2 সন্তানকে 31 আগস্ট হাজির করতে গত বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 31 তারিখ আমাদের কোর্ট দেওয়া হয়েছে, আমাদেরকে কেন রাতের অন্ধকারে এইভাবে তুলে আনা হলো? 31-এ আমরা কোর্টে যেতাম, আমাদের বাচ্চা বলতো বাচ্চা কার সাথে থাকে, সম্মানের সাথে এটা আমরা মেনে নেব, দেশের আইন। আমাদের কাছে তথ্য ছিল যে 31 তারিখে সেখানে তারা উপস্থিত হবে না, এসকেপ করতে পারে। হ্যাঁ, বাচ্চাটা এতদিন ধরে 7 মাস ধরে মায়ের কাছ থেকে চলে আসছে, এর মধ্যেও খুব নাটকীয় ভঙ্গিমায় তার মায়ের সাথে তার বাবা ইমরান শরীফ দেখা করিয়ে দিয়েছে। তাদের এখান থেকে কিন্তু একটা ইয়া ছিল যে এই বাচ্চা দুটোকে আর কি কন্যা শিশু দুটোকে উপস্থাপন করা হবে কিনা, এই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা যখন খোঁজাখুঁজি করে পাই, এই জন্য আমরা তাদেরকে আমাদের রাজধানীর প্রায় সব সড়কে এখন চলছে খোঁড়াখুড়ির কারণে গত কয়েকদিন ধরে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এছাড়া বাতাসে উঠছে ধুলাবালি, এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকাল থেকে রাজধানীর তেজগাঁও, হাতিরঝিল, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, উত্তরা, রামপুরা সহ বিভিন্ন সড়কে লম্বা লাইনে অপেক্ষা করছে প্রতিটি গাড়ি। বাড়তি গাড়ির চাপের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র বিভিন্ন সংস্থার রাস্তা খোঁড়াখুড়ির ফলে যানজট তীব্র হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চলাচলের সমস্যার পাশাপাশি ধুলায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ফার্মগেট, বিজয় সরণি, আসাদ গেট, শ্যামলী, কলাবাগান সহ রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের কারণে দীর্ঘ সময় গাড়ি না পেয়ে অপেক্ষা করতে দেখা গেছে শত শত যাত্রীকে। ট্রাফিক দেখা যাচ্ছে না, যার যার মতো করে চলছে, যানজট আরো বাড়ছে। দিনের বেলা করাতে যানবাহনের চাপ থাকে বেশি, লোকজন চলাফেরা বেশি। আমরা সরকারের কাছে অনুরোধ করব রাত্রে যেন এই কাজগুলো করে। এই ভোগান্তির কোনো শেষ নেই, গাড়ি রেখে গাড়ি বাদ দিয়ে এখন আবার রিক্সা নিলাম, এখন রিক্সা আবার এখানে এসে যাম। যত্রতত্র খোঁড়াখুড়ির ভোগান্তি আর যানজট সব মিলিয়ে বিস্তারিত খবর জানবো সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র এই মুহূর্তে বিভিন্ন এলাকা ঘুরে রাজধানীর তেজগাঁওতে রয়েছেন, সেখানেও রাস্তার কাজ চলছে। জানবো তার কাছ থেকে। বিপ্রজিৎ, ভোগান্তির এবং মানুষের নানান ধরনের অভিযোগ তো রয়েছে, তার মধ্যে আরেকটি বড় অভিযোগ, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে লকডাউন চললেও যখন রাস্তায় গাড়ির চাপ কম ছিল সেই সময়টিতে কাজ না করে এখন পুরোদমে অফিস চলছে, এই সময় ভোগান্তিতে কেন ফেলা হচ্ছে? কর্তৃপক্ষের সাথে কথা বলতে পেরেছেন কিনা, আর এখন কি অবস্থা দেখছেন রাস্তার? দেখুন, এ বিষয়ে এখনো কর্তৃপক্ষের মতামত আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তবে আপনি যেটা বলছিলেন যে লকডাউনের সময়ও এই কাজটি করা যেত, এই কথা বলছেন প্রায় 80% মানুষ। অর্থাৎ এই যে লকডাউনের পর যখন সবকিছু সচল হয়ে গেল, তারপর রাজধানীর বিভিন্ন এলাকাতে রাস্তা খোঁড়াখুড়ি করে যে উন্নয়নের যে চিত্র, অর্থাৎ সেবা সংস্থার লাইন খোঁড়াখুড়ির যে চিত্র, এই চিত্রে কিন্তু নাকাল রাজধানীবাসী। অর্থাৎ সকাল থেকে আমরা দেখছি প্রচুর পরিমাণ মানুষ অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন, এবং যারা বের হয়েছেন তারা এসব এলাকাতে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। এক তেজগাঁ শিল্প এলাকাতেই আমরা দেখেছি 4 থেকে 5টা রোডে কিন্তু খোঁড়াখুড়ি চলছে, এবং এই 4 থেকে 5টা রোড কোনোটি হাতিঝিলের সাথে সংযুক্ত, কোনোটি মহাখালী থেকে মগবাজারগামী যে মূল সড়কটি সেটির সাথে সংযুক্ত, এবং এই সংযোগ সড়কগুলিতে কিন্তু প্রচুর যানজট। কারণ এই যে শাখা সড়কে যানজটের প্রভাব গিয়ে পড়েছে মূল সড়কে, যার ফলে কিন্তু ঢাকা শহর জুড়েই কিন্তু কম বেশি যানজটের চিত্র আমরা লক্ষ্য করেছি। আর অফিসগামী মানুষ যারা রয়েছেন তারা একদিকে ঠিক সময়ে অফিস পৌঁছাতে তো ভোগান্তি পোহাচ্ছেনই, অন্যদিকে কিন্তু তাদেরকে অফিস যেতে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে, কারণ সহজে তারা যানবাহন পাচ্ছেন না। অধিকাংশ যানবাহনগুলো ওইসব রাস্তায় আসতে চাইছে না যেসব রাস্তাগুলোতে খোঁড়াখুড়ি এবং উন্নয়নের কাজ চলছে। তো সব কিছু মিলিয়ে এই লকডাউনের পর একে তো যানজট বেড়েছে, রাস্তায় মানুষের চলাচল বেড়েছে, তার উপর সেবা সংস্থার খুঁড়োখুড়ি, সবকিছু মিলিয়ে এক ধরনের। বিপ্রজিৎ, আরেকটি বিষয়, আপনি এখন যেই চিত্র আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই রাস্তা যতটুকু জানা যায় মাত্র কয়েক মাস আগে এইসব সড়কে কিন্তু কাজ করা হয়েছে, কোটি কোটি টাকার কাজ করা হয়েছে। সেই জায়গায় আবার মাত্র কয়েক মাসের মধ্যে আবার সেখানে খোঁড়াখুড়ি করা হচ্ছে, টাকার অপচয় তো।
দেখুন, এমন কথা কিন্তু এখানে যারা পথচারী আছেন অনেকেই বলছিলেন যে ঠিক কয়েক মাস আগেই একবার এই রাস্তা খোঁড়া হয়েছে, আবার নতুন করে এই রাস্তাটি খোঁড়া হলো। অর্থাৎ রাজধানীতে যে 13টি সেবা সংস্থা কাজ করে তারা ভিন্ন ভিন্ন সময়ে তাদের যে খোঁড়াখুড়ির কাজ, উন্নয়নের কাজ, লাইন স্থাপনের কাজ সেগুলো করে থাকে। তো তারা বলছিলেন যতগুলো সেবা সংস্থা আছে তারা যদি পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে একই সময়ে কাজগুলো করেন তাহলে কিন্তু বছর জুড়ে খোঁড়াখুড়ির যে চিত্র সেটি দেখতে হয় না এবং এই যে ভোগান্তি সেটিও অনেকাংশেই কমে আসে। খোঁড়াখুড়িতে মানুষের ভোগান্তি আর সমন্বয়হীনতায় যে অর্থের অপচয় সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। স্থগিত সিলেট 3 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 4 সেপ্টেম্বর। দুপুরে নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ও সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল 11:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে কমিশন সভা শুরু হয়। সভায় প্রথম ধাপের স্থগিতকৃত 167টি ইউপির নির্বাচন সম্পন্ন করা, ইউপির দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ নির্বাচন এবং শূন্য পদে উপনির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ এবং 2006 সালের 1 জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করা বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। দু 2019 সালের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত কম হলেও বেড়েছে মৃত্যুর হার। এবছর 7,500 আক্রান্তের বিপরীতে মারা গেছে 36 জন। বিষয়টিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আর চিকিৎসকরা জানিয়েছেন এবার আইসিইউ বেশি প্রয়োজন হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের। এবছরের 7 জুলাই প্রথম একজনের মৃত্যু হয় ডেঙ্গুতে। এরপর ওই মাসে মারা যান আরও 11 জন। আর এ মাসে এ পর্যন্ত মারা গেছেন 24 জন। দেশি ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিল 2019 সালে। আক্রান্তের সংখ্যা 1 লাখের বেশি আর মৃত্যু হয় 179 জনের। তবে এবছর আক্রান্তের সংখ্যা 8,000-এর বেশি হলেও মৃত্যুর হার তুলনামূলক বেশি। এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 1000-এর উপর রোগী কিন্তু ভর্তি ছিলেন। সেই জন্য আমরা মনে করি যে ডেঙ্গুর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেশি নয়, কিন্তু মৃত্যুর সংখ্যাটি বেশি। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে বেশিরভাগ রোগীরই লাগছে প্লাটিলেট। অনেকের অবস্থা নাজুক হয় আইসিইউতে রাখতে হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তারা হয়তো শকের ফিচার নিয়ে বা তাদের আমরা দেখা যাচ্ছে বিপি পাচ্ছি না, পালস পাচ্ছি না, এই অবস্থায় আমাদের কাছে আসছে। তখন এই পেশেন্টগুলোর দেখা যায় ইনিশিয়ালি একটু আইসিইউ সাপোর্টের দরকার হয়, কারণ তখন একটু ইনিশিয়ালি ম্যানেজ করতে হয় পেশেন্টগুলোকে। তো এই পেশেন্টগুলো যদি এইভাবে জিনিসটা বুঝে যে আমার জ্বর হলে আমার পরীক্ষা করে এটা বুঝতে হবে যে আমার এটা কোভিডের জ্বর নাকি আমার ডেঙ্গুর কারণে জ্বরটা হচ্ছে, তাহলে পেশেন্টগুলো ম্যানেজ করা আমাদের জন্য আরো সহজ হবে এবং আইসিইউ সাপোর্টটা কম লাগবে তাদের। এবছর ঢাকা মহানগরীতে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 7,000। আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম নগরী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলে চিকিৎসা সামগ্রী উপহার দেয় জিয়া পরিষদ। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ যখন জীবনের জন্য সংগ্রাম করছে তখন আওয়ামী লীগ করোনা নিয়ে দুর্নীতি করছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তারা দুর্নীতি ও লুটপাট করে। সরকার করোনার টিকা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সবকিছু খুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রাখার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। গ্রামের স্কুল যেগুলো আছে সেগুলো তো সম্পূর্ণ বন্ধ। ছেলেরা এখন বেলুন বিক্রি করছে, বাদাম বিক্রি করছে। যে স্কুল বন্ধ, এখন তারা বাপ মাকে সাহায্য করার জন্যই কাজ করছে, অর্থাৎ তারা দে হ্যাভ বিন অলরেডি ডাইভার্টেড। এই যে একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে একটা প্রজন্ম, সেই ক্ষতিটা কিন্তু সরকার থেকে আপনার মোকাবেলা করার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা সেভাবে গ্রহণ করতে পারেনি। ই কমার্স প্রতিষ্ঠান ইউঅরেঞ্জ নিয়ে চরম অনিশ্চয়তায় গ্রাহকরা। অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার যোগসাজশই প্রতারণার ছক। আর সেই পুলিশ কর্মকর্তার ইউঅরেঞ্জে লেনদেনের তথ্য এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে। এরই মধ্যে 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মালিক মেহজাবিন সহ 3 কর্মকর্তা কারাগারে। পুলিশ বলছে কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রাহকের অভিযোগ, প্রতারণার নিপুণ ছক এঁকেই বাজারে এসেছিল ই কমার্স প্রতিষ্ঠান ইঅরেঞ্জ।
দায় এড়াতে মালিকানা পরিবর্তন করে পণ্য সরবরাহ বন্ধ রাখায় দিশেহারা গ্রাহকরা। কোটি টাকা 1 লক্ষ গ্রাহকের যে এখন পড়ে আছে অনিশ্চয়তার ভিতরে, আসলে সবার, আমি গ্রাহক এবং যত বাংলাদেশে যত গ্রাহক আছে সবার একটাই কথা যে ভাই আমার টাকা কি হবে। বনানী থানার তদন্ত ওসি শেখ সোহেল রানা এটার হলো মাস্টারমাইন্ড, কারণ সে জানে বাংলাদেশে কোন আইনের কোন ধারা কিভাবে কি করতে পারবে, ঠিক আছে, সেই জন্য সে তার বোনকে দিয়ে এই কোম্পানিটা পরিচালনা করছে। হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগের তীর বনানী থানার ওসি তদন্ত সোহেল রানার দিকে, কেননা তিনি ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের ভাই। তথ্য মিলেছে মার্চ মাসে ই-অরেঞ্জের একটি অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা নিয়েছেন সোহেল রানা। 25 লাখ টাকা আমি আমার বোনকে তুলে দিয়েছিলাম, ও আমার চেকটা দিয়েছিল, আমি তুলে দিয়েছি। আমি তো পুলিশে চাকরি করি, আমি জানি যে এই ব্যবসার ভবিষ্যৎটা কি। আমি আমার বোনটা অনেকবারই নিষেধ করছি যে এই ব্যবসা, তখন সে কিন্তু আমার বলতে বিক্রি করে দিচ্ছে। আমি আর এত কিছু ঘাটতে চাইনি ভাই। পুলিশ বলছে ই-অরেঞ্জে জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। টাকাটা গ্রাহকের কাছ থেকে গ্রহণ করার পরে মালিক প্রতিষ্ঠানের কাছে আসে কিনা অথবা তাদের দালালদের মাধ্যমে টাকাটা আসছে কিনা, এটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে। প্রমাণিত হওয়ার পরে কোন কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটাও আমরা যাচাই বাছাই করে দেখব। এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত থাকবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গ্রাহকের করা 1100 কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে আগের মালিক সোনিয়া ও তার স্বামী মাসুকুর রহমান এবং সিওও আমানুল্লাহ চৌধুরী, কিন্তু বর্তমান মালিকানা নিয়েও আছে ধোঁয়াশা। গ্রেপ্তারের আগে আমানুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেন তিনি জানেন না ই-অরেঞ্জের বর্তমান মালিক কে। যদি ওই মালিকের ছেড়েই দিত সাকসেসফুলি, মানে যারা প্রিভিয়াস মালিক আছে, আর যারা যদি কেউ নতুন নিত, এটা কি চুরি করে নেওয়ার মতো কোনো জিনিস? আর বেশি কিছু জানি না, আপনারাও যতটুকু জানেন। আমি একজন কর্মচারী, আমার জানারও তো একটা লিমিটেশন আছে। ই-অরেঞ্জের টাকা আত্মসাৎকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎক্ষেপণের 3 বছরেও টেলিভিশন ও বেতার পরিচালনা ছাড়া যোগাযোগে তেমন কোনো কাজে লাগানো সম্ভব হয়নি বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে। তবে শীঘ্রই ব্যাংক নেটওয়ার্ক ও সীমান্তে নজরদারি বাড়াতে স্যাটেলাইট ব্যবহার করা হবে জানিয়েছেন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। পুরোদমে এটি ব্যবহার করতে আরও সময় লাগবে বলেও জানান তিনি। 2018 সালের 11 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। তবে 2019 সালের অক্টোবরে দেশের সব টেলিভিশন চ্যানেল সংযুক্ত করে এর আনুষ্ঠানিক ব্যবহার শুরু। উৎক্ষেপণের 15 বছর পর্যন্ত বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহারের সুযোগ থাকলেও শুধু রেডিও টেলিভিশন ছাড়া যোগাযোগের ক্ষেত্রে তা ব্যবহার করা সম্ভব হয়নি। তবে শিগগিরই 2টি ব্যাংকের শতাধিক এটিএম বুথ স্যাটেলাইটের আওতায় আসছে বলে জানায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। সাইবার সিকিউরিটি সমস্যা এবং ফাইবার অপটিক্যাল কেবলের কাটাকাটি সমস্যা, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক ব্যাংক আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে তারা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সার্ভিস নিতে চায়। তো ওই দিকে আমরা আগাচ্ছি এখন। এছাড়াও দেশের সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহার করবে বিজিবি। সেই সঙ্গে ভাষাঞ্চরে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করে প্রাথমিকভাবে নজরদারি কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। ওই সমস্ত এলাকাতে কোনো ফাইবার অপটিক্যাল যায় না, কোনো কারেন্টও যায় না, কোনো কিছু যায় না, কোনো রিমোট এরিয়া। তো সেইখানে আমরা আশা করছি যে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে ওইখানে সার্ভিলেন্স স্টেশন বসিয়ে 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমরা করতে পারবো। করোনার কারণে কিছুটা হলেও ধীরগতি এসেছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহারের বিস্তারে। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে টেলিমেডিসিন সেবা ছড়িয়ে দিতে কাজ চলছে বলেও জানায় বিএসসিএল। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনায় পিবিআইয়ের এক পরিদর্শকের ঘুষ গ্রহণ নিয়ে ফোনালাপ সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘুষদাতার অভিযোগ, মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ নেন ইন্সপেক্টর ধনরাজ। আর অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বলছেন চক্রান্ত করে মিথ্যা অভিযোগে ফোনালাপ ফাঁস করা হয়েছে তার। নেত্রকোনার পিবিআই ইন্সপেক্টর ধনরাজ দাসের সাথে একটি মামলার আসামির কথোপকথন এটি।
2018 সালের একটি হত্যা মামলার বাদী আবুল হোসেন সহ 6 জনের বিরুদ্ধে কেন্দুয়ার ডাউকি গ্রামে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গত বছর মামলা করে আসামি পক্ষ। আবুল হোসেনের দাবি, ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে 1,20,000 টাকা নেন পিবিআই পরিদর্শক ধনরাজ। লুটপাটের মামলা করলো, আমরা আসামি করে দিব। তখন আমরা বলছি যে আমরা করছি না, আসামি করে দিতেন কেন? কন্যা টাকা না দিলে আসামি করে দেন। পরে যে বাঁচার জন্য টাকাটা দিছিলাম। ফোনের কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন ইন্সপেক্টর ধনরাজ। তবে আদালতে পছন্দমতো চূড়ান্ত প্রতিবেদন না দেওয়ায় তাকে ফাঁসানোর চেষ্টা করছেন আবুল হোসেন, দাবি এই পুলিশ কর্মকর্তার। মিটিংয়ের জন্য ওই মার্ডার কেসের কাগজগুলি আনতে বলছিলাম, সে দেয় না দিয়ে সে অন্য ব্যাপারে যায় উল্টাপাল্টা টাকা 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 করে আবার একটা বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য, আমাকে একটা ভিক্টিমাইজ করার জন্য সে উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছে। কোনো সদস্য অনৈতিক কাজে জড়িত থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন পিবিআই কর্মকর্তা। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষ যাচাই বাছাই অনুসন্ধান তদন্ত করে সত্যতা পাইলে নিশ্চয়ই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কেন্দুয়া থানা পুলিশ আবুল হোসেনের বিরুদ্ধে করা দ্রুত বিচার আইনে মামলাটি মিথ্যা বলে উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইতে দেওয়া হলে দায়িত্ব পান পরিদর্শক ধনরাজ। তিনিও গত 13 এপ্রিল আসামিদের নির্দোষ উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্ধারিত সময় শেষ হচ্ছে না দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ। ভূমি অধিগ্রহণে বাড়তি সময় লাগায় আর করোনার কারণে সময় মতো নির্মাণ উপকরণ আনতে না পারায় প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়লেও খরচ বাড়বে না বলে দাবি প্রকল্প কর্মকর্তাদের। 2018 সালে শুরু হয় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ। প্রকল্পের জমি অধিগ্রহণের পর মাটি ভরাট আর সেতু নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে। কক্সবাজার পর্যন্ত 8টি স্টেশন নির্মাণ শুরুর পাশাপাশি এখন চলছে রেললাইন বসানোর কাজ। সরকারের অগ্রাধিকারে থাকা এই প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে 61%। আগামী বছরের জুনের মধ্যে বাকি কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রকল্পের পরিচালক জানিয়েছেন, করোনার কারণে প্রায় 1 বছর ধরে ধীরগতিতে চলছে কাজ। এছাড়া বিভিন্ন দেশ থেকে নির্মাণ উপকরণ এবং বিদেশি শ্রমিকও যথাসময়ে আনা সম্ভব হচ্ছে না। এজন্য প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন যে সময়সীমা আমরা ধরে নিচ্ছি যে 23 জুনের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। আর আরেকটা বছর আমরা হাতে রেখেছি যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড, কোনো ডিফেক্ট থাকলে সেগুলো যেন আমরা মেক গুড করতে পারি। 2022 সালের জুনে শেষ হওয়া প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর প্রস্তাব করা হলেও পরবর্তী 1 বছরের মধ্যে কাজ শেষ করতে আশাবাদী রেলওয়ে। আর সময় বাড়ানো হলে ব্যয় বাড়বে না বলেও দাবি প্রকল্প পরিচালকের। আমার টেন্ডারগুলো খুব কম্পিটিশন হয়েছিল, তো টেন্ডারে ওরা লেসে করেছে ঠিকাদার, এই জন্য আমার এখানে আর বাড়বে না কাজের, মানে আমার ব্যয় বাড়বে না। 18,034 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে যাতায়াত সুবিধার পাশাপাশি গতি আসবে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের অর্থনীতিতে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে আউশ ধান কাটা। মৌলভীবাজারে ফলন কম পাওয়ার কথা জানিয়েছেন অনেক চাষি। এদিকে ঝিনাইদহে ধান বাজারে তোলার পর মিলছে না প্রত্যাশা অনুযায়ী দাম। মৌলভীবাজারে গত বছর প্রায় 57,000 হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হলেও এবার আবাদ কমেছে 9,500 হেক্টর। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গড় উৎপাদন হেক্টর প্রতি 2.7 মেট্রিক টন ধরা হলেও কৃষকরা বলছেন মাঠের অবস্থা ভালো নয়। সময়মতো চারা রোপণ করতে না পারায় বেশিরভাগ জমিতে এবার ফলন ভালো হয়নি। ক্ষেতের সিজনে মেঘ পাইছি না, বিদায় ধান মোটামুটি এখন এরকম উচ্চমানের রয়েছে না। হালি একটু হয়ে গেছে, বয়স বেশি, আর খরার তো পানি আসিল না, দিঘির থাকি পানি আনিয়া মানে বহু কষ্টে মানে এই ক্ষেতটা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন রোপণে প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণের কথা জানিয়েছে কৃষি বিভাগ। শতকরা 83 ভাগ আউশ রোপণ হয়েছিল, বর্তমানে আউশ কর্তন চলছে। ইতিমধ্যে শতকরা 35 ভাগ কর্তন শেষ হয়েছে। আর যে জায়গাগুলিতে আউশ রোপণ করতে পারে নাই সেগুলিতে আগাম রূপামন আবাদ করেছেন। ঝিনাইদহে এরই মধ্যে প্রায় অর্ধেক জমির আউশ ধান কাটা শেষ হয়েছে, তবে বাজারে প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না চাষিরা।
15 মন মতো বিক্রি করলাম শৈলকুপা বাজারে 920 টাকা করে। 4 বিঘা জমিতে ধান হয়েছে 96 মন আর বিক্রি করা হয়েছে 950 টাকা মন। আউশ কর্তন চলছে এবং চাষিরা খুব খুশি, ফলন ভালো আছে। আমি অনেকগুলো ক্রপ কাটিং অংশগ্রহণ করেছি, চাষিদের মাধ্যমে জেনেছি চাষিরা প্রায় 18 থেকে 20 মন পর্যন্ত ফলন পাচ্ছে। ঝিনাইদহে এবার আউশের আবাদ হয়েছে 36,424 হেক্টর জমিতে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে করোনা সংক্রমিত রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। হাসপাতালের পাশাপাশি ঘরে থেকে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। ঘরে থেকে চিকিৎসা নেয় অধিকাংশ রোগীদের অক্সিজেনের সেবা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা। হটলাইন নম্বরে কল পাওয়া মাত্রই স্বেচ্ছাসেবকরা ছুটছেন রোগীর কাছে। করোনায় অনেক রোগী হাসপাতালের পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন বাড়িতে বসেই। আর আক্রান্ত সেসব রোগীদের অনেক সময় লাগছে অক্সিজেন সেবা। আক্রান্ত যেসব রোগীদের অক্সিজেন লাগছে তাদের সিলিন্ডার সেবা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের এক ঝাঁক স্বেচ্ছাসেবক। 24 ঘন্টা এই সেবা দিতে প্রস্তুত প্রশিক্ষণপ্রাপ্ত রেড ক্রিসেন্টের 15 যুব সদস্য। হটলাইন নাম্বারে কল দিলেই পৌঁছে যাচ্ছে এই সুবিধা। এলাকা থেকে কল আসে যে ওনাদের অক্সিজেন সার্ভিস প্রয়োজন, তো আমরা সেখানে দ্রুত ওনাদের অক্সিজেন সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করি। মানুষজনকে সেবা দিতে পারে আমাদের কাছে খুব ভালোই লাগতেছে। যারা একেবারে হাসপাতাল আসা পর্যন্ত আসতে পারে না বা অক্সিজেনের ঘাটতি থেকে যায় তাদের জন্য জরুরি ভিত্তিতে আমরা এই সেবাটা দিয়ে থাকি। আমাদের একটা হটলাইন নাম্বার আছে, আমাদের একটা মোবাইল আছে এবং হটলাইন নাম্বার 24 ঘন্টা আমাদের 6 জন ভলান্টিয়ার এটা ডিউটি করে। শুধু অক্সিজেন সেবাই নয়, মহামারী করোনার সংকটে শুরু থেকে সম্মুখ সারির অন্য পেশাজীবীদের সাথে বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন তারা। খাগড়াছড়িতে যে পরিমাণে করোনা রোগী বাড়ছে সেটার তুলনায় আমাদের লজিস্টিক সাপোর্ট খুবই কম, অক্সিজেন সাপোর্টও কম। এটার জন্য আমরা হেডকোয়ার্টার্সকে জানিয়েছি, হেডকোয়ার্টার্স আশা করি এই বিষয়ে সাড়া দিবেন। গত 13 জুলাই 5টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে খাগড়াছড়িতে শুরু হয় বিনামূল্যে অক্সিজেন সেবার এই কার্যক্রম। আপাতত পৌরসভায় চালু থাকলেও সেবার পরিধি বাড়ানোর কথা বলছে সংগঠনটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে 8,200 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4.5 লাখেরও বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি 44,43,000 ছাড়ালো। আক্রান্ত 21,25 লাখের বেশি। একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি ইন্দোনেশিয়ায়, মারা গেছে 1030 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 36,000 রোগী শনাক্ত হয়েছে ইরানে, মারা গেছে 684 জন। এদিকে বিশ্বে রোববার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে, মারা গেছে 850 মানুষ। রাশিয়ায় রোববার 762 জন প্রাণ হারিয়েছে। যুক্তরাজ্যে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গত 24 ঘন্টায় 32,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। ভিয়েতনামের হো চি মিন শহরে জারি করা হয়েছে 2 সপ্তাহের কঠোর লকডাউন। বিধিনিষেধ কার্যকরে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আফগানিস্তানে আটকে পড়াদের উদ্ধার কাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 31 আগস্টের মধ্যেই সব নাগরিক এবং সাহায্যকারী আফগানদের ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। কাবুল বিমানবন্দরে এখনও বহু মানুষের ভিড়। এক সপ্তাহ ধরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাবুল বিমানবন্দরে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনা। 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে উদ্ধার কাজ শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন নাগরিকদের পাশাপাশি সাহায্যকারী আফগানদের নিরাপদে সরিয়ে আনতে জোর তৎপরতা চলছে বলে জানান জো বাইডেন। গত এক সপ্তাহে 28,000 মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন তিনি। ঝুঁকিতে থাকা আফগান নাগরিক এবং মার্কিনীদের উদ্ধার অভিযানে তাদেরকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের জন্য বাণিজ্যিক এয়ারলাইন্সকে যাত্রীবাহী বিমান দিয়ে সহায়তা করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 18টি বাণিজ্যিক বিমানকে আফগানিস্তান থেকে শরণার্থীদের বহনের দায়িত্ব দিয়েছে পেন্টাগন। এদিকে আফগানিস্তান থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের আপাতত রাশিয়ার আশেপাশের দেশগুলোতে নেওয়ার প্রস্তাবের বিপক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগান শরণার্থীদের ছদ্মবেশে নিজের দেশে জঙ্গিদের আশ্রয় দিতে চান না বলে জানান তিনি।
আফগানিস্তানে পশ্চিমা দেশগুলোর হয়ে কাজ করা মানুষদের গ্রহণ না করার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে এ ধরনের অনুরোধ করা হলেও তাতে আপত্তি রয়েছে তুরস্কের। কাবুল দখলে নিলেও এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে দেশটির পাঞ্জশির উপত্যকা। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের কয়েকশো যোদ্ধাকে পাঠানো হয়েছে। এদিকে দেশ ত্যাগ করা আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে ক্ষমা করে দিয়েছে তালেবান। রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তালেবানের জ্যেষ্ঠ নেতা খলিলুর রহমান হাক্কানি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তান ইস্যুতে মঙ্গলবার বসছে শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এর বৈঠক। কাবুলে তালেবান শাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কী হবে, বৈঠকে সে বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে আফগানিস্তানকে আবারও সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত না করার আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা OIC। আফগানিস্তানে চলমান সংকটের মধ্যে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিচালনায় বসছে G7 বৈঠক। এরই মধ্যে তালেবান ইস্যুতে একাধিক বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন বরিস জনসন। এর মধ্যে আফগানিস্তানের ক্ষমতায় তালেবানকে মানতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে। G7 বৈঠকে আফগানিস্তান থেকে বিদেশি নাগরিক ও স্থানীয় আফগানদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। সকলের নিরাপত্তা নিশ্চিতে উদ্ধার কাজের সময় ও পরিধি বাড়ানোর প্রস্তাব করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যদিও 31 আগস্টের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে রোববার সৌদি আরবের জেদ্দায় আফগানিস্তান ইস্যুতে জরুরি বৈঠক করে OIC। এ সময় আফগানিস্তানকে আবারও সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত না করার আহ্বান জানান সংস্থার মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল উসাইমিন। দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় পুনর্মিলনের গুরুত্বের ওপর জোর দিতে আগামী কয়েক মাসে কাবুলে দূত পাঠাবে বলে জানায় সংস্থাটি। আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা শুধু একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণের মাধ্যমেই হবে। সন্ত্রাস ও চরমপন্থার আশ্রয়স্থল হিসেবে আফগানিস্তানের মাটি ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও শাসক গোষ্ঠীর কাজ করা উচিত। পাশাপাশি তাদের আফগানিস্তানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা উচিত নয়। বৈঠকে আফগান জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তালেবান সহ সব পক্ষকে সহিংসতা পরিহার ও অবিলম্বে নিরাপত্তা ও নাগরিক শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানায় OIC। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই আফগানিস্তানে প্রভাব বিস্তার করতে মরিয়া চীন। শুধু বিনিয়োগ নয়, ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও তাতে সুবিধা দেখছে বেইজিং। এতে মধ্য এশিয়ায় চীনা প্রভাব বাড়বে বহুগুণ। এরই মধ্যে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। 1996 সালে তালেবান প্রথম আফগানিস্তানের ক্ষমতায় এলে তাদের স্বীকৃতি দেয়নি চীন। এমনকি বহু বছর সেখানে দূতাবাসও বন্ধ রাখে বেইজিং। এবারও উইঘুর প্রশ্নে তালেবান চীনের বিরুদ্ধে যেতে পারে এমন আশঙ্কা ছিল দেশটির। জুলাইয়ে এ নিয়ে বেইজিংয়ের উদ্বেগে তালেবান জানিয়ে দেয়, আফগানিস্তানের মাটি চীনের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। বিনিময়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করা সহ স্থিতিশীলতা ফেরাতে সহায়তার ঘোষণা দেয় বেইজিং। 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ইচ্ছার কথা জানায় চীন। তবে চীনের এই ভূমিকায় দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব। বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চীনকে আফগানিস্তানে বন্ধুসুলভ শাসক গোষ্ঠী তৈরিতে পরিচিত করেছে। এই সঙ্গে শক্তিধর রাষ্ট্র হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চায় বেইজিং। আফগানিস্তানের সঙ্গে চীনের সীমান্ত 76 কিলোমিটারের। এর পাশে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের করিডোর। এই প্রকল্পে ঋণ দিয়ে ওই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চাইছে শি জিনপিং সরকার। এছাড়া পাকিস্তানে এ প্রকল্পে $60 বিলিয়ন বিনিয়োগ আছে চীনের। এর নিরাপত্তায় স্থিতিশীল আফগানিস্তান চায় তারা। আফগানিস্তানে চীনের অর্থনৈতিক স্বার্থ জড়িত। দেশটির তেলের খনিতে অনুসন্ধান চালানোর কাজ এরই মধ্যে পেয়েছে বেইজিং। এছাড়া সেখানে থাকা দুর্লভ খনিজ সম্পদের নিয়ন্ত্রণ পেলে কম্পিউটার চিপ তৈরিতে আরও এক ধাপ এগিয়ে যাবে চীন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে ২০ জন। বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ওয়েভারলি শহরে বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সড়ক, মোবাইল টাওয়ার এবং টেলিফোন লাইন। তীব্র ঝড় হারিকেনে রূপ নেওয়ার পর দ্রুত গতিতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। উদ্ধার অভিযান চলছে। ওই এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। ইউরোপিয়ান ফুটবলে নাটকীয়তায় পার হয়েছে আরেকটি রাত। লা লিগায় রোমাঞ্চকর ম্যাচের শেষ মুহূর্তে লেভান্তের সাথে ৩-৩ গোলে ড্র করল রিয়াল মাদ্রিদ। এদিকে সেরিয়াতে হোঁচট খেয়েছে ইউভেন্টাস। উদিনেসের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করার হতাশা ইয়োবদের। লেভান্তের মাঠে ৬ গোলের নাটকীয়তায় জয় পায়নি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ লস ব্লাঙ্কোরা। স্বাগতিকদের বিপক্ষে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল। ম্যাচের মাত্র ৫ মিনিটেই বেনজেমার পাসে রিয়ালকে এগিয়ে নেন গ্যারেথ বেল। বিরতির আগ পর্যন্ত পুরো সময় দাপট ধরে রাখে গ্যালাক্টিকোরা, যদিও ব্যবধান বাড়াতে ব্যর্থ ভালভার্দে, আলাবা ও ইসকো। দ্বিতীয়ার্ধে নেমে চমক লেভান্তের। ১১ মিনিটের মধ্যেই ২ গোল করে ব্যবধান বাড়ান রজার মার্তি ও জোসে ক্যাম্পানা। এরপর ব্লাঙ্কোদের সমতায় ফেরান হ্যাজার্ডের বদলি হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু ৭৯ মিনিটে রবার পিয়েরে স্বাগতিকদের ৩-২ গোলে এগিয়ে নেয়। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৫ মিনিটেই ভিনিসিয়াসের শটে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। ২ মিনিট বাদে ডিবক্সের বাইরে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন লেভান্তে গোলকিপার ফার্নান্দেজ। তবে দর্শন নিয়ে খেলেও আনচেলত্তির দলকে জিততে দেয়নি দ্য ফ্রক্স। লা লিগায় দিনের আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ জয় পেয়েছে এলচের বিপক্ষে। সিমিওনির দলের হয়ে একমাত্র গোল করেন ফরওয়ার্ড আনহেল কোরেয়া। এদিন সেরিয়ায় উদিনেসের বিপক্ষে শুরুর একাদশে রোনালদোকে না রেখে চমক দেন কোচ আলেগ্রি। প্রতিপক্ষের মাঠে ইউভেন্টাসকে শুরুতেই এগিয়ে নেন পাওলো দিবালা। আধা ঘন্টা না পেরোতেই ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান কোয়াদ্রাদো। বিরতির পর পাল্টে যায় ম্যাচের গতি। পেনাল্টি থেকে ১ গোল শোধ দেন উদিনেসের রবের্তো পেরেইরা। শেষ ১০ মিনিটে ছিল নাটকীয়তা। ৮৩ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। যোগ করার সময় পূর্ণ পয়েন্টের সুযোগ এসেছিল ইউভেন্টাসের জন্য, তবে রোনালদোর গোল ভিআরে বাতিল হয়ে যায়। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগে মারামারি কাণ্ডে বিতর্কিত শেখ জামাল ব্রাদার্সের ম্যাচ। ঘরোয়া ফুটবল উন্নয়নে খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন দরকার বলেছেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে। পেশাদার ম্যাচে এমন অবস্থা কখনোই কাম্য নয় জানান তিনি। অক্টোবরের সাব চ্যাম্পিয়নশিপ দল নির্বাচনে ব্যস্ত কোচ জেমি ডে। প্রতিদিনই দেখেন প্রিমিয়ার লিগের ম্যাচ। শেখ জামাল ব্রাদার্স ইউনিয়ন ম্যাচেও ছিলেন জেমি। তার সামনেই সমর্থকদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে ব্রাদার্সের ফুটবলাররা। খেলায় জয় পরাজয় থাকবেই, তবে মেজাজ হারিয়ে মারধরের কাণ্ড নষ্ট করে ভাবমূর্তি। ঘরোয়া ফুটবলের মান উন্নয়নে ফুটবলারদের মানসিকতায় পরিবর্তন আনার তাগিদ জেমিডের। এটা কখনোই কাম্য নয়। ফুটবলে ভালো করতে হলে এগুলো করা যাবে না। জামাল ব্রাদার্সের ম্যাচ দেখি, কয়েকজন গন্ডগোল করেছে, এগিয়ে যেতে হলে এগুলো ভুলে যাওয়াই কাম্য। সবাই একসাথে কাজ করতে হবে, নিজেদেরকে মেলে ধরতে হবে। ২-১ দিনের মধ্যেই ঘোষণা হবে জাতীয় দল। বসুন্ধরা কিংস থেকে ডাক পাওয়া ফুটবলাররা মালদ্বীপ থেকে সরাসরি চলে যাবেন কিরগিজস্তানে। বাকিরা ঢাকা থেকে যাবেন ২৯শে আগস্ট। জেমি আসলে চাচ্ছে আরও ১ বা ২ দিন খেলা দেখে সব বিষয়গুলোকে, সকল খেলাগুলো এবং খেলোয়াড়দেরকে সে আরেকটু দেখে নিয়ে সে চূড়ান্ত তালিকাটা প্রকাশ করতে চায়। তো আমরা আশা করছি যে আগামী ২ দিনের মধ্যেই আমরা ফাইনাল সিলেক্টেড প্লেয়ারদের তালিকাটা, যারা কিরগিজস্তানে যাচ্ছে তাদের তালিকাটা ঘোষণা করতে পারবো। ২ ও ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান। মার্চে ৫ তারিখ প্যালেস্টাইনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিংস্টনের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে ভর চালকের আসনে পাকিস্তান। ৩০২ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে সংগ্রহ করেছে ৩৯ রান। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা না হয় ২১২ রানে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। ৩০২ রানের ইনিংসে ফাওয়াদ অপরাজিত ছিল ১২৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিলস ও কেমার রোচ নেন ৩টি উইকেট। বাকি ২ উইকেট গেছে হোল্ডারের ঝুলিতে। ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের তোপের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। দলীয় ৮ রানে পোলার্ডকে সাজঘরে পাঠান শাহিন আফ্রিদি। এরপর অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকেও
করেন বোল্ড আউট। থিতু হওয়ার আগেই রস্টনচেজকে ফেরান ফাহিম আশরাফ। দিন শেষে 263 রানে পিছিয়ে উইন্ডিজরা। অপরাজিত ছিলেন এনক্রুমা, বোনার ও আলজারি জোসেফ। বিরতির সংবাদ দুপুরের আয়োজন আজ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত দেখতে।